প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে মূলত আলোচনা করব হচ্ছে পুনর্গঠনের প্রক্রিয়াসমূহ। ঠিক আছে, তো এই পুনর্গঠনের পুনর্গঠনের যে প্রক্রিয়াগুলো কি কি সেগুলো আমরা এর পরিশোধনের যে প্রক্রিয়াগুলো সেখানে দেখে এসেছি। পরিশোধন প্রক্রিয়া মূলত 4 প্রকার। সেই 4 প্রক্রিয়ার মধ্যে পুনর্গঠন একটা প্রক্রিয়া ছিল এবং এই প্রক্রিয়ার আন্ডারে বেশ কিছু প্রক্রিয়া ছিল, যেমন হচ্ছে রিফর্মিং, অ্যালকাইলেশন, আইসোমারাইজেশন এবং পলিমারাইজেশন। তো এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই প্রক্রিয়াগুলোর বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আসে আমরা রিফর্মিংটা আসলে মূলত কি। তো এই রিফর্মিংটা হচ্ছে আমাদের এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ন্যাপথা এবং স্ট্রেট লাইন গ্যাসোলিন, যেগুলো নিম্ন মানসম্পন্ন গ্যাসোলিন, এগুলোকে উচ্চ মানসম্পন্ন গ্যাসোলিনে রূপান্তর করে। অর্থাৎ স্ট্রেট লাইন যে গ্যাসোলিনগুলো আছে এগুলোকে উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট গ্যাসোলিনে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে রিফর্মিং। তো এটাকে যদি আমরা শুদ্ধ ভাষায় বলতে চাই তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে ন্যাপথা গ্যাসোলিন অর্থাৎ স্ট্রেট লাইন গ্যাসোলিন সমূহের গঠন পরিবর্তন করে উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট গ্যাসোলিনে রূপান্তর করা হয়, তাকে আমাদের বলে রিফর্মিং। তো এই রিফর্মিংয়ের জন্য আমাদের যেটা হয়, রিফর্মিংয়ের যদি বিক্রিয়াটা দেখি আমরা, তাহলে রিফর্মিংয়ে মিথাইল সাইক্লোহেক্সেনের গাঠনিক চিত্রটা আমরা বসাই দিই। এই হচ্ছে আমাদের মিথাইল সাইক্লোহেক্সেনের গাঠনিক সংকেত। এটাকে রিফর্মিং করি এবং এই রিফর্মিং করার সময় হাইড্রোজেনের উপস্থিত থাকে, প্রভাবক হিসেবে থাকে হাইড্রোজেন। এবং এই রিফর্মিং করলে আমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আইসোঅক্টেন সি। আগে আমরা করে দিই, তারপর হচ্ছে আমরা মূলত যোজনীগুলো মিলাই দিব। CCH, এরপর এই দিক এবং এই দিকে একটা টার্ন হবে, তো CH এবং এখানে থাকবে হচ্ছে আমাদের C, তারপর এখান থেকে যাবে হচ্ছে আমাদের CH, এখানে থাকবে হচ্ছে CH3। মূলত 3 2 4টা আমাদের এখানে ঝামেলাটা শেষ। এখানে যদি আমরা ডাবল চিহ্ন বন্ড দেই 3 2 4 এবং এখানে 4টা মিলছে এবং এখানে আমাদের একটা ডাবল বন্ড দিতে হবে এবং এখানে 4টা শেষ, এবং তার সাথে অতিরিক্ত থাকতেছে আমাদের হাইড্রোজেন। তাহলে এই মিথাইল যে সাইক্লোহেক্সেন, মিথাইল সাইক্লোহেক্সেন, হেক্সেন বলতে 6টা আমাদের কার্বন পরমাণু আছে। দেখো 1 2 3 4 5 6, এবং এর সাথে মিথাইল যুক্ত আছে, সেজন্য আমরা বলতেছি মিথাইল। আর এই যে পুরো গঠনটাকে এটাকে বলতেছি আমরা সাইক্লোহেক্সেন। তো এই যে মিথাইল সাইক্লোহেক্সেন, তো এই মিথাইল সাইক্লোহেক্সেন যেটা, মিথাইল সাইক্লোহেক্সেনটাকেই হচ্ছে আমাদের বলা হচ্ছে এই মিথাইল সাইক্লোহেক্সেন, এটাকে রিফর্মিং করা হয়েছে। রিফর্মিং করা হয়েছে আমাদের কিসের উদ্দেশ্যে? উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট গ্যাসোলিনে রূপান্তর করতে। দেখো এখানে কার্বন কয়টা, দেখো 1 2 3 4 5 6, এবং হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আইসোঅক্টেন। তো এই যে গঠনটা, এই গঠনটা দেখো এখানে কিভাবে ছিল এবং এখানে কি হয়ে গেছে, গঠনটার যে পরিবর্তন হয়েছে, এই গঠন পরিবর্তনটাকে আমাদের বলা হচ্ছে, গঠনের যে পরিবর্তন, এই গঠন পরিবর্তনটাকে বলা হচ্ছে আমাদের রিফর্মিং। তো আমরা এবারে রিফর্মিং বুঝতে পারছি, এবারে আসি আমরা হচ্ছে অ্যালকাইলেশন। তো আমরা সর্বপ্রথম অ্যালকাইলেশনের হচ্ছে বিক্রিয়াটা দেখি। অ্যালকাইলেশন হচ্ছে C4H10, যেটাকে আমরা বলতেছি আইসোবিউটেন, এটাকে বলি আমরা আইসোবিউটেন। দেখো আমরা এটা হচ্ছে N, যে 4 থাকলে হয় বিউটেন, এবং H10 অর্থাৎ সংকেতটা হচ্ছে N × H2N+2, অ্যালকেন গোত্রের। ঠিক আছে, এবং এটাকে আমরা বলতেছি আইসোবিউটেন। এবং C4H8, এটা হচ্ছে কি আমাদের N বিউটেন।
এন বিউটেন, এন বিউটেন। তো এই দুটা যদি আমাদের যুক্ত হয়ে আমাদের গঠন করতেছে আইসো অকটেন C8H18, এটার নাম হচ্ছে আমাদের আইএসও অকটেন। তো দেখো যে বিক্রিয়ার মাধ্যমে, দেখো এটা কিন্তু আইসো বিউটেন, এটা বিউটেন অর্থাৎ অ্যালকেন গোত্রের, আর বিউটিন, এই বিউটিনটা হচ্ছে আমাদের অ্যালকিন গোত্রের, দেখো তো দুইটা আলাদা আলাদা না, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তার মানে দুইটা ভিন্ন গোত্রের হাইড্রোকার্বন। প্রথমে কি আসলো আমাদের, এই দুইটা হাইড্রোকার্বনই ভিন্ন গোত্রের আমরা পাইলাম, এখান থেকে আমরা ভাষা শিখব, মানে সংজ্ঞাটা কাকে বলে। তো দেখো যে প্রক্রিয়ায় দুইটা ভিন্ন গোত্রের হাইড্রোকার্বন জ্বালানি সমূহ একত্রিত হয়ে উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানি উৎপাদন করে, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশনে কি হবে, দুইটা ভিন্ন হাইড্রোকার্বন, দুইটা ভিন্ন গোত্রের হাইড্রোকার্বন একত্রে সংযুক্ত হবে। দেখো এই যে ভিন্ন গোত্রের হাইড্রোকার্বন কি হয়েছে, একত্রে সংযুক্ত হয়ে উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানি উৎপন্ন করেছে, সেটাই হচ্ছে আমাদের কি অ্যালকাইলেশন। তাহলে আমরা আশা করি অ্যালকাইলেশনটা বুঝতে পারছি। এবার অ্যালকাইলেশনের পরবর্তীতে আমরা যাব হচ্ছে আইসোমারাইজেশন। তো এই আইসোমারাইজেশন জানার পূর্বে আমরা আইসোমারাইজেশনের যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা মূলত হচ্ছে আমরা লিখে নেই CH2, এবং আইসোমারাইজেশনের জন্য আমাদের আরেকটা থাকতেছে CH2CH3, যেটাকে আমরা বলি হচ্ছে এন বিউটেন। CH2 1 2 3 CH3। এন বিউটেন হচ্ছে দেখো 1 2 3 4 4 2 8 8 2 10 8 6 14। এবং এই এন বিউটেনটা হচ্ছে আমাদের পরবর্তীতে যাচ্ছে হচ্ছে কোথায়, যে গঠন করবে হচ্ছে CH8 এবং CH, তারপর CH3 এবং CH3, অর্থাৎ গঠন কাঠামোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গঠন কাঠামো চেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসোবিউটেন। এবং এখানে যেটা উপস্থিত থাকতেছে সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসাবে উপস্থিত থাকতেছে। তো দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে একটা হাইড্রোকার্বনের যে গঠনটা, এই গঠনটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে। দেখো আমাদের এখানে CH8 CH2 CH3, এখানে শুধুমাত্র এইখানকার একটা H আরেকটা জায়গায় গেছে CH3 এবং CH উৎপন্ন করছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আইসোবিউটেন। তো এটা হচ্ছে নিম্ন তাপমাত্রার নিম্ন অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানি বা হচ্ছে নিম্নমানের জ্বালানি। আর পরবর্তীতে এই আইসোবিউটেন যেটা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মানের জ্বালানি। তো দেখো এখানে শুধুমাত্র কি করলো, গঠনটার পরিবর্তন করলো, অর্থাৎ যে প্রক্রিয়ায় হাইড্রোকার্বন সমূহ তাদের গঠন বা অবস্থানের পরিবর্তন করে উচ্চমানের জ্বালানিতে রূপান্তর হয়, তাকে আমরা বলি হচ্ছে আইসোমারাইজেশন। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বন সমূহ তাদের অবস্থানের পরিবর্তনের মাধ্যমে, দেখো অবস্থানে শুধুমাত্র একটা পরিবর্তন হয়েছে, হাইড্রোজেনের অবস্থানের পরিবর্তনের মাধ্যমে কি হয়ে গেছে, উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানিতে রূপান্তর হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে আইসোমারাইজেশন। এবং এই আইসোমারাইজেশনে আমাদের যেটা হয়, আইসোমারাইজেশনে আমাদের
প্রভাবক হিসেবে মূলত হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা থেকে যায়। এরপর আমরা আসি যে পলিমারাইজেশন। পলিমারাইজেশনটা তো খুবই সহজ, যে ছোট ছোট অণুগুলো একত্রিত হয়ে যুক্ত হবে। এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সমগোত্রীয় যে হাইড্রোকার্বনগুলো আছে সেগুলো একত্রে যুক্ত হবে। দেখো এগুলো কিন্তু প্রতিটাই কি সমগোত্রের, এবং দুটাই কি অ্যালকিন, অ্যালকিন গোত্রের। এটাকে আমরা যেটাকে বলি হচ্ছে বিউটিন। তো দুটাই অ্যালকিন গোত্রের। তো এই অ্যালকিন গোত্রের এগুলো বিক্রিয়া করে আমাদের কি তৈরি করতেছে, CCH8 এবং কি তৈরি করতেছে দেখো তো, এই দুইটা যখন বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করার পর আমাদের H8 এটা হচ্ছে কত 16 এবং C2H4 আগে উৎপন্ন করবে 8 8 16 আমাদের চলে যাচ্ছে। C4H8 প্লাস C4H8 দুটা চলে যাচ্ছে। দুটা যখন বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে C2H4 প্লাস আমাদের C4H8 উৎপন্ন হচ্ছে, এবং দেন এখান থেকে হচ্ছে C6H12 উৎপন্ন হবে। C6H12 উৎপন্ন হবে, এবং আরেকটা যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে C6H12 উৎপন্ন হবে এবং C8H16 উৎপন্ন হবে। তো দেখো এখানে যেটা হয়েছে যে সমগোত্রের, ঠিক আছে, সমগোত্রের হাইড্রোকার্বন সমূহ একত্রিত হয়েছে। সেই একত্রিত হয়ে পরবর্তীতে বৃহৎ আকৃতির অণুতে রূপান্তরিত হয়েছে, এবং এই বৃহৎ আকৃতির অণুতে রূপান্তরিত হওয়ার পর পরবর্তীতে এরা উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট অর্থাৎ উচ্চ মানের দুটা জ্বালানি সৃষ্টি করছে। ঠিক আছে, তো এই যে উচ্চমানের যে জ্বালানিটা সৃষ্টি করলো, তো যে প্রক্রিয়ার মাধ্যমে দুটা সমগোত্রীয় হাইড্রোকার্বন একত্রে সংযুক্ত হয়ে উচ্চমানের জ্বালানি বা উচ্চ মানসম্পন্ন জ্বালানি তৈরি করে, তাকে আমরা বলতেছি যে পলিমারাইজেশন। তাহলে পলিমারাইজেশন কি, যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি নিম্নমানের জ্বালানি সমূহ অর্থাৎ একই হাইড্রোকার্বন, অথবা আমরা বলতে পারি যে একই হাইড্রোকার্বন বিশিষ্ট দুটি জ্বালানি একত্রিত হয়ে উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানিতে রূপান্তর হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে পলিমারাইজেশন। তাহলে দুটা নিম্নমাত্রার জ্বালানি, যে দুটা জ্বালানি হবে কি একই গোত্রের হবে, এবং তারা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে আমাদের উচ্চ অক্টেন নাম্বার বিশিষ্ট জ্বালানিতে রূপান্তর করবে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হচ্ছে আমাদের পলিমারাইজেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই টপিক্সটা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।